13 নভেম্বর বৃহস্পতিবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর্স থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে রাজাকার কমান্ডার খোকনকে ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ছাত্রলীগ নিয়ে এইচ.টি. ইমামের বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া, হতাশা বাড়বে চাকরি প্রার্থীদের মধ্যে। রাজধানীতে সরকারি স্কুলে ভর্তির কাজ এই বছর থেকে অনলাইনে। ফিটনেসিন গাড়ি ধরতে বিআরটি এর অভিযানে যানবাহন সংকট, নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন আজ, নানা আয়োজনে চলছে উদযাপন। ফরিদপুরের নগরকান্দার পৌর মেয়র ও বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আটক, নির্যাতন, হত্যা ও গণহত্যার 6 অভিযোগ প্রমাণ হয় তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণ, ধর্মান্তরিকরণ, দেশ থেকে বাধ্য করা, অগ্নিসংযোগ ও লুটপাটের 4 অভিযোগ প্রমাণ হয় তাকে মোট 40 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। কিভাবে রাজাকার কমান্ডার থেকে জনপ্রতিনিধি হন খোকন তা বলা হয়েছে রায়ে। এতে বলা হয়েছে, রাজাকার বাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় সশস্ত্র ছিল এই যুদ্ধাপরাধী। ফরিদপুরে সাজা পাওয়া আরেক যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের সাথে সে সময় সখ্য ছিল এই রাজাকার কমান্ডারের। ফরিদপুরের কোদালিয়া শহীদনগরে 16 জন নারী ও শিশুকে গুলি করে হত্যার ঘটনাটি ছিল সবচেয়ে নৃশংস। তবে আসামিপক্ষের আইনজীবী জানায়, এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন তারা। আজকের রায়ে আমি খুশি না এবং আসামির প্রতি সুবিচার হয়নি, যেহেতু আসামি এই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত না এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাহা সত্য নয়। আসামি একজন আনসার কমান্ডার ছিল এবং সে মূলত কে এম উবাইদুর রহমানের রাজনীতি করত। কে এম উবাইদুর রহমান যখন অন্য দলে যোগদান করেন এবং এম এ জাহিদ হোসেন ঠিক তার দলে যোগদান করেন। এই মামলা তদন্ত থেকে শুরু করে বিচার কাজ শেষ করতে সময় লাগে প্রায় 2 বছর। আসামি আত্মসমর্পণ করলে বা গ্রেপ্তার হলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের অনুপস্থিতিতে এ পর্যন্ত 3 মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন পলাতক এই আসামিদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জান্নাতুল ফেরদাউস তানভি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের বক্তব্যের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নানান মহলে। প্রশ্নের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, এই ধরনের বক্তব্য সত্যি সত্যি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হলে জনপ্রশাসন হুমকির মুখে পড়বে। দেশে কর্মসংস্থানের বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিসিএস এ লিখিত পরীক্ষায় ভালো করলে ভাইবার বিষয়টি দেখা হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরির বিষয়ে এভাবেই আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রম জরিপ অনুসারে দেশে বেকার মানুষের সংখ্যা 26 লাখ। আর এবছরের সেপ্টেম্বর পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সরকারি পদ খালি আছে মাত্র 2,75,964। চাকরির বাজারের এ দুরবস্থার মধ্যে এইচ.টি. ইমামের এমন বক্তব্য বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং পিএসসি চেয়ারম্যান ডক্টর সাদত হোসেন। তার কথাটা একেবারে বেফাস হঠাৎ বলে ফেলেছে সেটা আমি ধরবো না। তবুও আমার মনে হয় এই জাতীয় এই অভিজ্ঞতা এই লোকের কাছ থেকে এই ধরনের কথাটা খুবই অস্বাভাবিক এবং আমি বলবো দুঃখজনক। বোধহয় এইটা তাদের মনের কথা, এই বোধহয় একটু অসতর্ক মুহূর্তে কথাটা বেরিয়ে গেছে। রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতেই সরকারি চাকরিতে নিয়োগের সংস্কৃতি ধরে রাখতে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমি একাডেমিক ছাড়া সম্পূর্ণ অন্য কনসিডারেশন নিয়ে আসবো। এইখানে ছাত্রলীগের কথাটা কিন্তু সবচেয়ে বড় কথা নয় যদি গভীরভাবে দেখো। কারণ ছাত্রলীগ করলে চাকরি দিব তার মানে কি, যে তোমার একাডেমিক তোমার পরীক্ষার পারফরমেন্স ছাড়া অন্য কনসিডারেশনে আমি চাকরি দেব। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ছাত্রলীগ কর্মীদের সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের বক্তব্যে সংবিধান লঙ্ঘনে শামিল বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবকদের আলোচনায় তিনি অভিযোগ করেন সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সব প্রতিষ্ঠানেই দলীয়করণ চলছে। আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে যে এইসব চাকরির ক্ষেত্রে কোনো মতেই কোন রকমের পক্ষপাতিত্ব করা যাবে না। প্রতিটি চাকরি হবে দক্ষতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে। আজকে এইচ.টি. ইমাম, যিনি সর্বোচ্চ ক্ষমতাধারী এই সরকারের, তিনি বলছেন যে ছাত্রলীগের ছেলেরা, তার সোনার ছেলেরা, তাদেরকে চাকরি দেওয়া হবে, অন্যান্যদেরকে দেওয়া হবে না। সংবিধান লঙ্ঘন করছেন। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব বাহাদুর ব্যাপারী। জনাব বাহাদুর ব্যাপারী, প্রধানমন্ত্রী ছাত্রলীগ নিয়ে যেদিন উদ্বেগ প্রকাশ করলেন সেদিনই ছাত্রলীগের পঞ্চমুখ প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম। বর্তমান ছাত্রলীগ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ, এইচ.টি. ইমামকে ধন্যবাদ জানাই এবং উনি এও বলেছেন, প্রধানমন্ত্রীর কথা বলে আমি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে উনি ছাত্রলীগের ব্যাপারটিকে তার হৃদয়ে রেখেছেন। এই কারণে আপনি হয়তো জানবেন ৭৫-এর ১৫ই আগস্টের পর এই দেশে ছাত্রলীগের জন্য সরকারি চাকরি ছিল একটি নিষিদ্ধ জিনিস, এবং সে কারণে যদি তারা অনুভব করে থাকে তাদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই। আর মির্জা ফখরুল ইসলাম যে বললেন, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যে সংবিধান লঙ্ঘন, এই বাংলাদেশে আমরা দেখেছি ট্রাক ভরে জমিরুদ্দিন সরকার লোক এনে এলাকার থেকে ওই ন্যাশনাল ইউনিভার্সিটিতে চাকরি দিয়েছিল। মির্জা আব্বাস এক রাত্রে পিডব্লিউডির ঘর বন্ধ করে ২০০ লোকের চাকরি দিয়েছিল, সেখানে কোনো মেধার বিষয় ছিল না। এইচ.টি. ইমাম বলেছেন যে রিটেনে টিকতে হবে, তার মানে প্রিলিমিনারি রিটেন টিকার মধ্য দিয়ে মেধার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছাত্রলীগকে কনসিডারেশনে আনতে চেয়েছেন। যারা এই কথা বলেন তাদের বলতে চাই, ৭৫-এর পর ১৫ জনাব বাহাদুর ব্যাপারী ৭৫-এর ১৫ আগস্টে জনাব বাহাদুর ব্যাপারী ৭৫-এর ১৫ আগস্টের পরে যারা ছাত্র ছিলেন তারা কি এখনো চাকরি করবেন? মানে এটার সাথে কি এটা মিললো? আর লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, সে কারণে বলতে চাই, এই জনপ্রশাসনের কথা বলে যেই সাবেক পিএসসির চেয়ারম্যান কথা বললেন, তার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড বলা হয়, সেখানেও তো মুক্তিযুদ্ধের চেতনায়, বাঙালির চেতনার লোকজনকে প্রশাসনে আনতে হবে। আমরা যখন বিভিন্ন জায়গায় যে দেখি প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে এগিয়ে নেওয়ার, সেখানে শৈথল্য, বিদেশি ইনভেস্টমেন্টে যখন শৈথল্য একই ফ্রিকোয়েন্সিতে না থাকার কারণে রাষ্ট্র এবং এই প্রশাসনতন্ত্র তখন রাষ্ট্র চলতে পারে না। তাহলে কি আপনি ছাত্রলীগের জন্য একটি কোটা দাবি করেন বিসিএস যারা চাকরি করবেন তাদের? না, আপনি কি জানেন এক সময় বিসিএস এর ভাইবা দিতে গেলে জিজ্ঞেস করা হতো তোমার বাড়ি কোথায়? এখনো দক্ষিণ পারে ফরিদপুর বলা হলে এখনো জিজ্ঞেস করা হয়। জনাব বাহাদুর ব্যাপারী, এখনো জিজ্ঞেস করা হয়। আপনি কি জানেন এখনো জিজ্ঞেস করা যদি হতো সে অমুসলিম এবং হিন্দু, তখন তাকে বানানো হতো ছাত্রলীগ এবং তাকে চাকরি দেওয়া হতো না। সেই জায়গায় যদি কনসার্ন করে লেভেল প্লেইং ফিল্ড করে কোনো উদ্যোগ নেওয়া হয়, কোটা দাবি করি না। আমি এটা বলতে চাই, জনাব বাহাদুর ব্যাপারী, এখন যদি বিসিএস এর ভাই জনাব বাহাদুর ব্যাপারী, এখন যদি বিসিএস এর ভাই কেউ বলে যে সে ছাত্রদল করে, আপনি তাকে চাকরি দিবেন? সে চাকরি পাচ্ছে? অবশ্যই চাকরি পাচ্ছে। সে যদি বলে যে সে ছাত্রদল করে, শেয়ার করি। খালিদ, আপনাকে বলছি, গত ৫ বছরের ডেটা আমার কাছে আছে। প্রতি বিসিএস পরীক্ষায় যদি ৮০০ ছেলে মেয়ের চাকরি হয়, সেখানে অনলি পোস্টধারী ছাত্রলীগের নেতাকর্মী ৫ জন অথবা ১০ জন পেয়েছে। আর বাকিরা এমনও আছে শিবির করা এবং যুদ্ধাপরাধী, তাদের ছেলেমেয়েরাও বাংলাদেশের চাকরি করে এবং চাকরি পেয়েছে। কারণ ছাত্রলীগের ছেলেরা রিটেন পাস করে না, সেই জন্য ৮ জন যায়, ৮ জনই চাকরি। ছেলেরা রিটেন অবশ্যই পাস করে, কিন্তু বর্তমান প্রশাসন এমন যে মেরিটের জায়গাটা ৬০ থেকে ৭০% নাম্বার পাওয়ার পর তাকে বিসিএস এ কোয়ালিফাই করতে হয়। সেই কারণে বলা হচ্ছে রিটেনে টিকে আসো, তারপর তোমাকে দেখবো। জনাব বাহাদুর ব্যাপারী, আপনি জানেন যে চলতি বছর আগস্ট মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসে আলোচনা করছিলেন, তখনই বাইরে মারামারিতে ব্যস্ত ছিল ছাত্রলীগ। ছাত্রলীগের এই দৌরাত্ম্য দমন করতে তিনি উপাচার্যকে মেরুদণ্ড সোজা করার পরামর্শ দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের মানে ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন, নাকি ছাত্রলীগই আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে?
আর বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বিশ্ববিদ্যালয় প্রশাসনই নিয়ন্ত্রণ করে। ছাত্রলীগ একটি বৃহৎ সংগঠন এবং ছাত্রলীগ যেহেতু এত কনসার্ন, যে উপদেষ্টা বলেছে ছাত্রলীগ, তার মানে এই সরকারের সাথে ফ্রিকোয়েন্সির সাথে ছাত্রলীগের একটি মিল আছে। সেই সরকারি দলের ছাত্ররা একটি বৃহৎ সংগঠনের কিছু বিরোধ থাকবে, সেটাই স্বাভাবিক। সেটা হয়েছে। কাদের ভাই যেটা বলেছে, একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মতো চলবো, ছাত্রলীগ তার মতো চলে। আপনি তো দেখেন বিরোধী দলে থাকার পরও বিএনপি তো খালি পার্টি অফিসে মারামারি করতেছে, এটা দেখেন না কেন? ছাত্রলীগের এই সামান্য ব্যাপার দেখতেছেন। আমরা দেখবো অবশ্য কোনটি সামান্য ব্যাপার সেটি সময় ঠিক করে দিবে। এডিটর স্পিক এবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। আগে জানিয়েছি যে ফরিদপুরের নগরকান্দার পৌর মেয়র ও বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জনাব মোখলেছুর রহমান বাদল। অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, আপনার কাছে জানতে চাইবো যে যুদ্ধ অপরাধের অভিযোগে তদন্ত শুরুর পর থেকেই পলাতক খোকন রাজাকার, এর দায় বা ব্যর্থতা কার বলে আপনি মনে করেন? দায় এবং ব্যর্থতা বলতে এখানে নেই, কারণ তদন্ত যখন শুরু করেছে তখন থেকেই সে পলাতক ছিল, যার কারণে গ্রেপ্তারের চেষ্টা করেও কেউ ব্যর্থ হয়নি। যদি কেউ পলাতক থাকে তাকে গ্রেপ্তার করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা জানি যে 71-এর ফরিদপুরের এই কমান্ডার রাজাকার কমান্ডার জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের ফাঁসির আদেশ আজকে আদালত দিয়েছেন। তিনি এখন পলাতক যে আছেন, তিনি কোথায় আছেন সে সম্পর্কে আপনার কাছে বা রাষ্ট্রপক্ষের কাছে কোনো পদক্ষেপ সন্ধান আছে কিনা, বা তাকে ধরার জন্য কোনো পদক্ষেপ রাষ্ট্র এই মুহূর্তে নিয়েছে কিনা? রাষ্ট্র যে ব্যবস্থা জি রাষ্ট্র চেষ্টা করছেন তাকে গ্রেপ্তার করার জন্য। গ্রেপ্তার করতে চেষ্টা করতে গিয়ে যেটুকু তারা তথ্য পেয়েছেন যে আসামি পলাতক অবস্থা দেশের বাইরে চলে যান, এবং তার যতটুকু এখন পর্যন্ত জানা যায় সে সুইডেনে অবস্থান করছেন, এবং ইন্টারপোলের মাধ্যমে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই তাকে দেশে ফেরত আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। জনাব মোখলেছুর রহমান বাদল, আরেকটি বিষয় আপনাকে জানতে চাইবো যে আজকে আপনি জানেন যে আজকে যখন আদালত রায় দিয়েছেন তখন জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের যে আইনজীবীরা তারা বলেছেন যে উনি আসলে রাজাকার ছিলেন না, এবং তাকে মিথ্যা মামলায়, যেহেতু তিনি বিরোধী দলের রাজনীতি সমর্থন করেন সেজন্য এটি করেন। এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলবেন? তারা যে কথাটি বলেছেন এটা সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন এই কারণে যে আসামি আজকে মাননীয় ট্রাইব্যুনাল তার জাজমেন্টে অবজারভেশনও বলেছেন তিনি যদি নির্দোষ হবেন তাহলে তো উনি পলাতক হওয়ার কথা নয়। উনি অবশ্যই আদালতে উপস্থিত থেকে তার মামলাটিতে উনি ফেস করতেন, সেটা না করে উনি পলাতকেই থেকেছেন। তার মাধ্যমে প্রমাণিত হয় যে আসামি জাহিদ হোসেন খোকন একজন রাজাকার ছিল, এবং গর্ব করে যিনি নিজেকে রাজাকার বলতে খুব গর্ববোধ করতেন। তার গোটা পরিবারেই পাকিস্তান আমলে তারা জামাতে ইসলাম করতেন, এবং তার বড় ভাই মুক্তিযোদ্ধাদের সাথে একটি যুদ্ধে জাফর রাজাকার কমান্ডার ছিল নগরকান্দা থানার। 29শে মে 1971 সালে চাঁদেরহাট নামক একটি যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তান আর্মি এবং রাজাকারদের সম্মিলিতভাবে একটি যুদ্ধ হয়। সেই যুদ্ধে ঐতিহাসিক সেই যুদ্ধ, সেখানে পাকিস্তান হানাদার বাহিনী এবং এই খোকন রাজাকারের আপন বড় ভাই জাফর রাজাকার নিহত হয়, এবং এই জাফর রাজাকার নিহত হওয়ার পর থেকেই এই খোকন রাজাকার নগরকান্দা থানা রাজাকারের কমান্ডারের দায়িত্ব পালন করেন, এবং করেই এই সকল জঘন্যতম এবং ভয়ঙ্কর ঘটনাগুলো সে পাকিস্তান আর্মি সমেত এই সমস্ত ধ্বংসযজ্ঞ এবং হত্যা, গণহত্যা, মাছ কিলিং এইগুলো সে করেছিল। জনাব মোখলেছুর রহমান বাদল, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।